এক সময় পুরো পৃথিবী ভয় পেত এক নাম শুনে। যেখানে ঘোড়ার খুর পড়ত সেখানেই কাঁপত সাম্রাজ্য, যেখানেই গর্জন করত চেঙ্গিস খানের সৈন্যদল সেখানে সূর্য অস্ত যেত সাম্রাজ্যের পতাকা ছুঁয়ে। কিন্তু আজ সেই মঙ্গোলিয়ার নামটা আমরা খুব একটা শুনি না। যে জাতি একসময় অর্ধেক পৃথিবী শাসন করেছিল তাদের দেশ আজ প্রায় পুরোপুরি খালি। ঠান্ডা বাতাস আর বিস্তীর্ণ স্টেপে হারিয়ে যাওয়া ইতিহাস। প্রশ্ন জাগে, কেন এমন হলো? কেন সেই বিশ্ববিজয়ী জাতির উত্তরাধিকারীরা আজ সীমান্ত এক ভূখণ্ডে, যেখানে 99% ভূমি যেন জনহীন? এই পতনের গল্পই আজ আমরা জানাবো। একটি সাম্রাজ্যের জন্ম, বিভাজন আর নিঃশেষ হয়ে যায় সময়ের বুকে। মধ্য এশিয়ার এক বিশাল পটভূমি, চারপাশে পাহাড়, তৃণভূমি আর শীতল বাতাসের দেশ। কখনো বরফে ঢাকা, কখনো ধুলায় ঢেকে থাকা এক নিঃসঙ্গ রাজ্য। ইতিহাস বলে হাজার হাজার বছর আগ থেকেই এখানে মানুষ বসবাস করত, কিন্তু তারা ছিল অন্যরকম মানুষ, স্থায়ী নয়। তারা ছিল নোবেড যাযাবর জাতি। তাদের জীবন ঘোড়া, বাতাস আর অগাধ ভূমির সঙ্গে মিশেছিল। তারা গড় বাঁধত না, তবুও টাঙ্গাত। এক জায়গায় ফসল নয়, বরং ঘাসের পিছে পিছে পশু নিয়ে ঘুরত। ওই যাযাবর জীবন তৈরি করেছিল এক বিশেষ শক্তি, সহজে অভিযানদের ক্ষমতা, কঠোর পরিবেশে টিকে থাকার মানসিকতা। এই মানুষরাই একদিন হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সেনাবাহিনী। 12 শতকের শেষের দিকে স্টেপের বিশাল প্রান্তরে তখন ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য গোত্র। তাদের মধ্যে হিংস্র, প্রতিশোধ আর রক্তক্ষয়ী লেগেই আছে। এই বিশৃঙ্খলার মধ্যে জন্ম নেয় এক শিশু, নাম তেমিজিন। তার পরিবার নিঃস্ব, তার শৈশব কষ্টে ভরা, কিন্তু তেমিজিনের চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা। সে জানতো একদিন এই গোত্রগুলোকে এক পতাকায় আনতে হবে। বছর কেটে যায়। তেমুজিন কৌশলে, ধৈর্য আর নেতৃত্বের শক্তি দিয়ে ধীরে ধীরে গোত্রগুলোকে ঐক্যবদ্ধ করেন। আর প্রায় 1206 সালে তাকে ঘোষিত করা হয় চেঙ্গিস খান, অর্থাৎ মহাবিশ্বের শাসক নামে। এই দিন থেকেই শুরু হয় মানব ইতিহাসের সবচেয়ে দ্রুত বিস্তৃত সাম্রাজ্যের কাহিনী, মঙ্গল সাম্রাজ্য। চেঙ্গিস খান জানতেন যুদ্ধই একমাত্র ভাষা যা সবাই বোঝে। তার সৈন্যরা ছিল শৃঙ্খলাপূর্ণ, দ্রুতগামী ও নির্ভীক। তারা দিনে 100 মাইল পাড়ি দিতে পারত। তাদের কৌশল ছিল বিদ্যুৎ গতিতে আক্রমণ আর মনস্তাত্ত্বিক ভয় তৈরি করা। কয়েক দশকের মধ্যে তারা জয় করে নেয় চীন, মধ্য এশিয়া, পারস্য, রাশিয়া, এমনকি ইউরোপের প্রান্ত পর্যন্ত পৌঁছে যায়। মঙ্গলদের সাম্রাজ্য ছড়িয়ে পড়ে এত বিশাল ভূখণ্ডে যে বলা হয় মঙ্গল সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যেত না। কিন্তু তারা শুধু যুদ্ধই আনেনি, তারা এনেছিল বাণিজ্যের নতুন দিগন্ত। প্যাক্স মঙ্গোলিয়া, অর্থাৎ মঙ্গল শান্তি নামে পরিচিত এক যুগ। ওই সময় ইউরোপ থেকে চীন পর্যন্ত লিংক রোড নিরাপদ হয়ে ওঠে। বাণিজ্য, জ্ঞান আর সাংস্কৃতিক আদান প্রদান হয় সহজভাবেই। কিন্তু যত বড় হয় আস্তে আস্তে সাম্রাজ্য, তত কঠিন হয়ে পড়ে একে ধরে রাখা। চেঙ্গিস খানের মৃত্যুর পরপরই তার সাম্রাজ্য ভাগ হয়ে যায় ছেলেদের মধ্যে। কেউ শাসন করে রাশিয়া, কেউ পারস্য, কেউ চীন। এই বিভাজনেই ছিল পতনের প্রথম বীজ। কারণ এক সময় যেসব গোত্র ঐক্যবদ্ধ ছিল তারা আবার বিভক্ত হতে শুরু করে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই আর বাহিক্য শক্তির আক্রমণ সব মিলিয়ে মঙ্গল সাম্রাজ্য টিকে থাকতে পারেনি। কাবুলাই খান চীনে প্রতিষ্ঠা করেন ইউয়ান রাজবংশ, যা কিছুদিন শক্তিশালী থাকলেও পরে চীনারাই তাকে উৎখাত করে দেয়। অন্যদিকে মঙ্গোলিয়ার মূল ভূখণ্ডে রাজনৈতিক বিশৃঙ্খলা বাড়তে থাকে। মঙ্গলরা তখন যাযাবর জীবনেই ফিরে যায়, সাম্রাজ্য থেকে আবার তাঁবুর জীবনে। 1700 শতকে চীনের কিং রাজবংশ মঙ্গোলিয়াকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এক সময়কার সম্রাট জাতি তখন পরাধীন হয়ে পড়ে। প্রায় 2 শতাব্দীর বেশি সময় তারা ছিল অন্যের শাসন অধীনে। 1911 সালে চীনের কিং রাজবংশ পতনের পর
মঙ্গোলিয়া স্বাধীনতার ঘোষণা দেয়, কিন্তু স্বাধীনতা পায়নি পুরোপুরি, কারণ রাশিয়া ও চীনের টানাপোড়েনের মাঝে পড়ে যায় তারা। অবশেষে 1921 সালে সোভিয়েত রাশিয়ার সহায়তায় মঙ্গোলিয়া হয় এক সমাজতান্ত্রিক রাষ্ট্র, মঙ্গোলিয়া পিপলস রিপাবলিক। এক সময়কার বিশ্বজয়ী জাতি এখন ছিল এক ছোট্ট সমাজতান্ত্রিক দেশ, যেখানে স্বাধীনতা নির্ভর করত এক বিদেশি শক্তির উপর। চলুন এবার দেখি আজকের মঙ্গোলিয়ার বাস্তবতা। এখন দেশটি আয়তনে প্রায় 16 লক্ষ বর্গ কিলোমিটার, কিন্তু জনসংখ্যা মাত্র 35 লাখ, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে গড়ে মাত্র 2 জন মানুষ। বিশ্বের সবচেয়ে কম ঘনত্বের দেশগুলোর মধ্যে এটি একটি। দেশের 99% ভূখণ্ড আজও প্রায় জনহীন, কারণ বেশিরভাগ অঞ্চল মরুভূমি বা পাহাড়ি প্রত্যন্ত। শীতকালে তাপমাত্রা নেমে যায় প্রায় -40 ডিগ্রিতে, বৃষ্টি কম, কৃষিকাজ কঠিন। তাই মঙ্গোলরা এখনো তাদের প্রাচীন জীবনধারা ধরে রেখেছে, যাযাবর, পশুপালন, প্রকৃতি নির্ভর। এমনকি রাজধানী উলান বাটারেও প্রতিদিন হাজার হাজার মানুষ গের নামে তাঁবুতে বাস করে। প্রযুক্তি এসেছে কিন্তু ধীরে, নগরায়ন হচ্ছে কিন্তু স্টেপ ভূমির শূন্যতা আজও ভরাট হয়নি। তাহলে প্রশ্ন থেকেই যায়, এক সময় যাদের সাম্রাজ্য পৃথিবী কাঁপিয়েছে, তাদের উত্তরাধিকারীরা আজ এত নিঃসঙ্গ কেন? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসে। প্রথমত ভূগোল। মঙ্গোলিয়া অধিকাংশ অংশই কঠিন জলবায়ুর অঞ্চল, কৃষিকাজের সুযোগ একেবারেই কম, তাই তারা স্থায়ী বসতি গড়তে পারতেছে না ঠিকভাবে। দ্বিতীয়ত জীবনযাত্রা। যাযাবর জীবন আজও তাদের সংস্কৃতির মূলে। তারা স্বাধীন থাকতে ভালোবাসে, কিন্তু স্থায়ী সমাজ তৈরি করতে পারেনি এখনো। তৃতীয়ত রাজনৈতিক ইতিহাস। বহুবার বিদেশি শাসনের অধীনে থাকায় তারা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ভিত্তি গড়তে পারেনি। চতুর্থত জনসংখ্যার ঘনত্ব কম হওয়ায় প্রযুক্তি, শিক্ষা ও অবকাঠামো ছড়িয়ে পড়েনি তেমন ভাবে। এসব মিলিয়ে মঙ্গোলিয়ারা আজও অসীম ভূমি আর সীমিত জনজীবনের এক প্রতিচ্ছবি। তবুও গল্প এখানে শেষ নয়। আজ মঙ্গোলিয়া ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নতুন পথে। খনিজ সম্পদ, বিশেষ করে তামা, কয়লা ও স্বর্ণ তাদের অর্থনীতির বড় অংশ। যুব সমাজ শহরে শিক্ষা নিচ্ছে, প্রযুক্তি শিখতেছে, আধুনিকতা ও ঐতিহাসিক একসঙ্গে নিয়ে চলার চেষ্টা করতেছে তারা। চেঙ্গিস খানের নাম আজও জাতীয় গর্বের প্রতীক তাদের কাছে। তার গল্প বলা হয় প্রতিটি শিশুর কানে। হয়তো আজ তারা সাম্রাজ্যে নয়, কিন্তু তাদের আত্মা এখনো সেই স্টেপের বাতাসে বেঁচে আছে। ইতিহাসের এই বিশাল ক্যানভাসে মঙ্গোলিয়া এক অনন্য অধ্যায়। যে জাতি কখনো ভয় পেত না, যে জাতি একসময় পৃথিবীর অর্ধেক দখল করেছিল, তারা আজ শান্ত, প্রান্তিক, প্রকৃতি নির্ভর। তাদের পতন ছিল অবশ্যভাবী, কিন্তু তাদের উত্তরাধিকারীরা এখনো অমর। একটা সময় তারা ছিল আগুনের মতো, আজ তারা নিঃশব্দ বাতাস। কিন্তু মনে রেখো, বাতাসও একদিন ঝড় হয়ে উঠতে পারে। এক সময় পুরো পৃথিবী রাজ করেছিল মঙ্গোলিয়ারা, আজ তাদের দেশ খালি, কিন্তু ইতিহাসের বুক থেকে কখনো তাদের নাম মোছা যাবে না।